এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বলে টেবিলের ওপর থেকে গ্লাসের পানিটা শ্রাবণীর দিকে এগিয়ে দিল। শ্রাবণী সেটা নিয়ে ঢকঢক করে গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আপনি তো নিশ্চয়ই আগে থেকে জানতেন তাই না, যে ওই কোম্পানিটা ওই কুৎসিত লোকটার? তাহলে আমাকে কেন বলেননি আগে? নাবিল স্মিত হেসে নিচ থেকে ক্যাপটা তুলে শ্রাবণীর মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তুমি তো স্ট্রং আরু, তাহলে এমন রেগে যাওয়ার কি আছে? তুমি যে নিজেকে পরিবর্তন করেছ সেটা তো পরীক্ষা করার জন্যই, এটা তো বলিনি। তুমি যদি নিজেকে আপনার সামনে সামলাতে পারো, আগের রূপটা কন্ট্রোলে রেখে এখনকার রূপটা যদি দেখাতে পারো, তবে তো 100% শিওর হব যে তুমি সিরিয়াসলি চেঞ্জ হয়েছ, কোনো পিছুটান নেই। ডোন্ট কল মি আরু। আর কতবার বলবো আপনাকে? ওই নামটা আমার ঘৃণা হয়। আমি ওই লোকটার সামনে কখনো যেতে চাই না। সেটা কি আপনি জানেন না? জেনে বুঝে কেন মিটিংয়ের আয়োজন করলেন? দেখো, তুমি নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিলে, আমি শুধুমাত্র তোমাকে একটা পথ তৈরি করে সুযোগ করে দিয়েছি। এমন কিছু চেয়েছিলে যেখানে আপনার সাথে কোনো কানেক্ট থাকবে না, এতদিন সেটাই হয়েছে, কিন্তু ওখানে বিল্ডিংটা হতে দিচ্ছে না আপ্রাণ। এতে করে আমাদের প্রবলেম হচ্ছে। এখন যদি তুমি চাও ঠিক আছে, জমিটা এভাবে পড়ে থাকুক, লস হলে হোক, তবে যেটা বলবে সেটাই হবে, তোমার কথার বাইরে যাবে না। আর এসকে কোম্পানি সিইও হয়েছ নিজের যোগ্যতার কারণে, কতবার পুরস্কার পেয়েছ নিজের কাজের জন্য, সেটা কি মিথ্যা? আর মিটিংটা তুমি অ্যাপ্লাই করে দিয়েছ আগেই, এখন যদি সেটা ক্যান্সেল হয়ে যায় কি হবে বুঝতে পারছো? তবু বলছি, তোমার ইচ্ছে না হলে যেও না। যাই হোক, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু চাই না আরু। শ্রাবণী কি যেন একটা ভেবে বলল, না ওকে ফাইন, আমি যাব সেখানে। আপনার উপকার ভোলার মতো নয়। আমি চাই না এই গ্রুপের কোনো লস হোক। নাবিল কপাল কুঁচকে বল, আবার এসব বেহুদা কথা বলছো? আমরা তো ফ্রেন্ড, তাই না? আমার কিন্তু আবার খারাপ লাগলো। শ্রাবণী মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, সরি, আমি তো এমনি বললাম। আবারও সরি? যাও তো, তুমি খুব। এতটুকু বলতে আরিয়া হু হু করে হেসে উঠল। আপনার এই বাচ্চামুখগুলো ভালো লাগে আমার। এবার নাবিলও হাসতে লাগলো। তোমাকে হাসানোর জন্য তো এমন করি আরু। কত মিষ্টি দেখতে তুমি, কিন্তু তুমি হয়তো কিছুই বোঝো না। কবে তোমাকে নিজের করে পাবো আরু, কবে বুঝবে? ঠিক 3টা বাজে মিটিং, সবাই উপস্থিত রয়েছে। চৌধুরী গ্রুপ অফ আর এসকে গ্রুপের সবাই এসেছে, কিন্তু অপেক্ষা করছে আপাতত আফরানের জন্য। সবাই তো জেনেছে মিস্টার চৌধুরী এসেছে, দেশে কিন্তু আসছে না কেন এখানে এখনো? মিসেস শবনম প্রশ্নের ছুড়েই মারল স্নেহার দিকে। আফরান চৌধুরী আসতে আর কতক্ষণ লাগবে? ওয়েট। কথাটা বলতেই আফরান মিটিং রুমে প্রবেশ করে। আফরানকে দেখে এতক্ষণে সবার মনে যে প্রশ্ন বিড়বিড় হচ্ছিল, সবাই চুপসে গেল। আফরান গিয়ে ঠিক স্নেহার পাশের চেয়ারটায় বসে। এখানে একজন মেম্বার বলে উঠে, তাহলে আলোচনা শুরু করা যাক, কি বলেন মি চৌধুরী? আফরান সম্মতি দিলে তন্মধ্যে একজন বলে উঠল, মিটিং শুরু করেন, প্রবলেম নেই, এসে যাবে। আফরানের মনে হয় পছন্দ হলো না কথাটা। ইম্পর্টেন্ট সাবজেক্টে লেট আমার পছন্দ না, মিটিং আগামীকাল হবে। পেছন থেকে কেউ বলে উঠল, মিটিংটা আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ঠিক ততটাই বিরক্তকর বিষয়। কথাটা শুনতে সবার চোখটা যায় দরজার দিকে। চুল থেকে ছোট্ট রাবার ব্যান্ডটা খুলে মায়ের হাতে দিয়ে চুলগুলো এক হাতে গুছাতেই লাগলো। শরীরে ব্ল্যাক কোটটা মায়ের হাতে আছে, আর হোয়াইট কালারের একটা শর্ট জামা, একটু শর্ট হাতা, যেটা হাতের কোনোই ছড়িয়ে নিচের দিকে ঝুলে আছে। ব্ল্যাক প্যান্ট পরা, হাতে ঘড়ির জায়গায় একটা ডায়মন্ডের ব্রেসলেট পরা, সাদা কালারের পাথরের কাজ করা উঁচু হিলস পায়ে, মুখে ব্ল্যাক মাস্ক পরে এসেছে, চোখেও চশমা, তবে আজ ব্ল্যাক চশমা জড়ানো। আচ্ছা, কেউ কি এমন মিটিংয়ে মাস্ক পরে আসে?
নাকি কারো থেকে নিজেকে লুকানোর জন্যই এই গেট আপ করেছে? চুলগুলো ঠিক করে সোজা এসে খালি চেয়ারটায় দিকে তাকিয়ে একবার ঢোক গেল। আফরানের পাশের চেয়ারটাই শুধু খালি আছে, তবে এর পাশেরটায় মিসেস শবনম বসেছে। বসো শ্রাবণী, লেট হচ্ছে তো। আপনি চেয়ারটায় আসুন। শবনম কিছু বলতে যাবে তার আগে আফরানই বলে উঠল, এখানে বসলেও কোনো প্রবলেম হবে না। ভদ্রতা এখনো শিখতে পারেননি দেখছি। সিনিয়র মেম্বার সিইউ থেকে সাথে এইভাবে কথা বলা ঠিক মনে হলো না কারোর কাছে। আপনি এভাবে কথা বলতে পারেন না মিস্টার চৌধুরী, ভদ্রভাবে কথা বলুন। আফরান বাঁকা হাসলো কিন্তু কিছু বলল না। শ্রাবণী কথা না বাড়িয়ে বসে পড়ল, তবে চেয়ারটা একটু শবনমের দিকে টেনে নিল। আফরান ডান হাতটা টেবিলে ভর দিয়ে রেখে হাতটা উপরে তুলে, ফলে হাতটা গাল স্পর্শ করে হালকা মুষ্টিবদ্ধভাবে 5টা আঙ্গুল কচলাতেই লাগলো বারবার। একটু পর পর ঘাড়ের রগগুলো ভেসে উঠেছে, কিন্তু যথেষ্ট নিজেকে সংযত করতে লাগলো। শবনম তার বক্তব্য তুলে ধরছে সবার সামনে, সবাই সেদিকে মনোযোগ দিয়ে শুনতে যাচ্ছে। এবার আফরানের কথা শুনতে চায় সবাই। আফরানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাল উপস্থিত সবাই। আফরান সোজা সাপটাই বলল, কত পার্সেন্ট শেয়ার চাই? শেয়ারই প্রশ্ন আসছে কীভাবে? জমিটা যেহেতু আমার নামে আছে সেহেতু এখানে বিল্ডিং হবেই। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনার প্রবলেমটা কোথায় এখানে? আপনার প্রোডাক্ট যদি ভালো হয় এতে তো আমার কোম্পানি আপনারটা ছাড়িয়ে যাবে না নিশ্চয়ই? পাশ থেকে একজন বলল। মি চৌধুরী, আপনি আপনার কথা জানিয়ে দিন। আফরান আবার বলল, এখানে কোনো নতুন গ্রুপ বা ইন্ডাস্ট্রি হবে না। সোজা ভাবেই বলছি, কত পার্সেন্ট শেয়ার চাই, নয়তো ওই দলিলের কাগজ দুটি বদলাতে আমার সময় লাগবে না। পাশ থেকে শ্রাবণী বলে উঠল, 70% শেয়ার কি দিতে পারবেন তো? নয়তো এখানেই আমাদের শাখা উঠবে। শ্রাবণীর কথায় সবাই অবাক চোখে তাকায়। শবনম বেশ কিছুটা অবাক হয়। 70% শেয়ার কেউ কোনো কালেই দেবে নাকি? আর আফরান চৌধুরী 70% মানে হাজার হাজার কোটি টাকা। মেয়েটা কি পাগল হয়ে গেছে? আবারও হালকা ঠোঁট বাঁকা হেসে আকস্মিক শ্রাবণীর চেয়ারটা ধরে টেনে নিজের দিকেই এনে শ্রাবণীর কোমরে বা হাত পেঁচিয়ে ধরে বলল, একদম পাক্কা প্লেয়ার আপনাদের সিইও দেখছি। আরিয়ার এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা ঘৃণা হচ্ছে সেটা হলো আফরানের স্পর্শ। যদিও টেবিলের একটু নিচে হওয়ায় কারোরই চোখে পড়েনি এখনো যে আফরান এভাবে ধরেছে তাকে, শুধু দেখেছে চেয়ার টেনে নিয়েছে কাছাকাছি। আরিয়া নিজেকে সবার সামনে ঠিক রাখার চেষ্টা করে টেবিলের উপর থেকে হাতটা নিচে নামিয়ে আফরানের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায়। না পেরে চোখে চশমাটা টেবিলের উপর রেখে বলে, আরিয়া, হ্যাঁ, প্রবলেম কি আপনার? হঠাৎ কথায় কারোর বোধগম্য হলো না। আফরান সোজা হয়ে বসে আবারও ভিলানি হাসি দিয়ে বলা, আমাকে বললেন? আরিয়া বুঝল এখানের কাউকে আপাতত কিছু বুঝতে দিলে চলবে না। না, আপনাকে নয়। এখন বলুন শর্ত মানছেন কিনা? ওকে, 70% ডান। আফরান আরিয়ার কথায় সবাই অবাক হলো। এটা স্বপ্ন না তো? স্বপ্নম যেন না চাইতো বৃষ্টি পাওয়ার মতো হলো। তার প্ল্যান তো ছিল অন্য কিছু। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে মরতে কেমন লাগে সেটা দেখানোর জন্যই তো এত প্ল্যান করে আফরানকে দেশে আনিয়েছে। আরিয়াকে নিজের কোম্পানির সব স্থাপত্য দিয়েছে, কিন্তু হঠাৎই 70%-এর কথা শুনে তো সব ইচ্ছা মরে গেছে এসবের। যদি চৌধুরী গ্রুপ থেকে 70% শেয়ার পায় তবে তো। কথাটা ভাবলেই তো নিজেকে মহারানীর জায়গায় বসাতে হয়। আপনি কি সিরিয়াস নাকি মজা করছেন? আমাকে কি জোকার মনে হয়? আরিয়াও বেশ অবাক হয়। বেশ এত সহজে মেনে নিবে সেটা তো জানতো না। সে তো ভেবেছিল নিশ্চয়ই এটা মানবে না, দ্বিতীয়টাই মানবে। কিন্তু অবাক করে দিল কেন? আরিয়াকে এখনো আফরান এভাবেই ধরে আছে। আপাতত আরিয়া নড়ছে না। এটা একটা মিটিং রুম, প্রেস্টিজ আছে সব কিছুই তো। কিন্তু কথা হচ্ছে আফরান চৌধুরী এত নিচু মনের আজকে এখানে না আসলে জানতেই পারতো না। নিশ্চয়ই সবসময় এই ধরনের কাজ সবসময় করেই থাকে। মেয়ে মানুষ পাশে বসলেই। আচ্ছা, উনি কি আমাকে চিনে ফেলেছেন? কথাটা ভাবতে থুক করে উঠলো কলিজাটা।
না, তা কি করে হয়? চিনলে এতক্ষণে নিশ্চয়ই মেরে দিত, হাজারটা চর গালে পড়তো। সবাই কংগ্রেস জানিয়ে হাত মিলায় শবনমের সাথে। আরিয়াও মিলাতে যায়, কিন্তু আফরান বলে ওঠে, ও ম্যাম, আপনার আঙ্গুলে ওটা কিসের দাগ? নিশ্চয়ই ব্যথা পেয়েছেন। হ্যান্ডশেক করতে পারবেন তো? আফরানের সাধারণ কথাটা আরিয়ার কাছে কেমন যেন থ্রেট মনে হলো। কি হচ্ছে এসব? নাকি ভয় পেয়ে আছি বলে সবকিছু গুলিয়ে ফেলেছি? শবনম আফরানের সাথে হাত মিলাতে চাইলে আফরান ধন্যবাদ জানিয়ে বলল, মিটিং আপনারা এখন আসতে পারেন। শেষ। সবাই উঠে দাঁড়ার আগেই আফরান আরিয়ার কোমর ছেড়ে দেয়। দ্রুত পায়ে আরিয়াও দাঁড়িয়ে যায় চেয়ার থেকে। মিটিং শেষে বাসায় ফিরে আরিয়া হলরুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সার্ভেন্টরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে, সবাই সামনে থাকা মেয়েটার রাগ দেখছে। সবসময়, কিন্তু আজকের মতো আগে কখনো দেখেনি। সবসময় সাবলীল চলাফেরা করছে, রাগের কারণে লিমিট ক্রস করে এমন উল্টো পাল্টা জিনিস পড়তো ভাঙচুর করতে দেখেনি। আরিয়ার চোখে জল এসে পড়ায় তীব্র থেকে তীব্র ঘৃণা। ওই ছোঁয়ায়, ওই স্পর্শে ক্যারেক্টারলেস লোকটার সামনে কেন আবারও যেতে হলো তাকে? মায়া ভয় কাঁপছে, কিন্তু এই রাগের কারণ তার অজানা নয়। হয়তো খুব কষ্টে, নয়তো ঘৃণার। সে তো মিটিংয়ে আরিয়ার পেছনেই দাঁড়িয়েছিল, সবটা দেখেছে। এত বছর পর আফরান চৌধুরীর সামনে গিয়েছে, এটা কি সহ্য করবে ম্যাম? তার উপর এমন অশ্লীল কাজ করেছে, তখন সবার গুরুত্বপূর্ণ কথার মাঝে সে সবটা দেখিয়েও প্রোটেক্ট করতে পারেনি ম্যামকে, যার থেকে দূরে থাকার জন্য নিজেকে এতগুলো দিন লুকিয়ে রেখেছে, আজ তার সামনেই গিয়েছে। আবার তার ব্যবহারটা আজ জঘন্য ছিল। হ্যাঁ, সে শুনেছিল আফরান চৌধুরীর কথা, সবার মুখে তার নাকি মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। তবে আজ কি দেখলো এটা? মিথ্যে তো নয়। মায়া পরিস্থিতি সামলানোর জন্য প্রথমে আরিয়ার কাছে গিয়ে এক হাত দূরে দাঁড়িয়ে বলল, ম্যাম প্লিজ কাম ডাউন, শান্ত হন। আর এমন অস্বাভাবিকভাবে আপনাকে কিছু না জানিয়ে হবে না। আরিয়া এই মুহূর্তে কারোর সাথে শান্তভাবে কথা বলা নয়, উল্টো এসব কথা ফালতু মনে হচ্ছে। কাচের গ্লাসটা নিচে ভেঙে মায়ার গলা বরাবর ধরে পড়ল। মায়া একদম কথা বলবি না একটাও, নয়তো খুব বেশি ভালো হবে না কারোর জন্য। ভয় কাঁপছে, কপালে ঘাম জমে এসেছে। এমন ভাবে কখনো দেখেনি ম্যামকে। এমন সময় নাবিল বাইরে থেকে দৌড়ে এসে আরিয়ার হাতটা মায়ার গলা থেকে সরিয়ে বলতে লাগলো, কি করছো কি আরু? পাগল হয়ে গেছো? আরিয়ার বোধহয় রাগটা আরো চেপে বসলো। নাবিলকে উদ্দেশ্য করে তাতে তৎ চেপে বলতে লাগলো, I hate this name. How many times will I say it? নাবিল দু হাত উপরে তুলে একটু নিচে নামিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে বলল, ওকে, ভুল হয়েছে, লাস্ট বার। কিন্তু তুমি কি করতে যাচ্ছিলে আরু? শ্রাবণী, মাথাটা কি একদম চলে গেছে তোমার? কি হয়েছে আমাকে বলো। আরিয়া হাতের ভাঙা গ্লাসটা নিচে ছুঁড়ে মারে। কাচের টুকরোগুলো চারিদিকে ছিটকে পড়ে। দুটো কাচ ঠিক আরিয়ার ফর্সা মসৃণ তুল তুলে পায়ের উপর এসে পড়ে, ফলে হালকা আঘাত লেগে একটু আঁচ পড়ে রক্তের আভা প্রকাশ পায়। নাবিল সঙ্গে সঙ্গে আরিয়ার পায়ের কাছে বসে হাত দিয়ে কাজ দুটো সরাতে ব্যস্ত হয়ে পড়ল। একটু জোরে শব্দ করে বলতে লাগলো, কি করছো কি শ্রাবণী? কি হয়েছে বলবে তো আগে। কি করেছো এটা? কিসের জন্য রাগ করে আছো? আর যাই হোক, তার জন্য নিজের ক্ষতি কেন করবে? কাজ দুটো ফেলে দিয়ে আঘাতের জায়গায় দুটো হাত দিয়ে একটু রক্তটা মোছার চেষ্টা করতে পাশ থেকে একজন সার্ভেন্ট ফার্স্ট এড বক্সটা নাবিলের সামনে দিয়ে যায়। নাবিল ছোট্ট একটা তুলো দিয়ে রক্তটা মুছে দিয়ে সেখানে ওষুধ লাগাতে গেলে আরিয়া পা সরিয়ে দিয়ে বলে, লাগবে না বলেই উপরে হাঁটা ধরে। নাবিল শুধু তাকিয়ে থাকে। আরিয়া রুমে ঢোকার আগে নাবিল বলে নিচ থেকে বলে উঠল, দেখো, নিজের কিছু করবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরিয়া পেছন থেকে তাকানোর প্রয়োজন মনে করেনি, সোজা রুমে গিয়ে ঢুকে দরজা আটকিয়ে দেয়। আরিয়া দরজা আটকাতে মায়া জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিটিংয়ে কোনো প্রবলেম হয়েছে নাকি অন্য কিছু? মায়া মাথা নত করে ভীত সন্ত্রস্ত হয়ে বলতে লাগলো, আসলে হয়েছে কি, মিটিংয়ে বলেই মায়া থামলো। আর কথা আসছে না গলা দিয়ে।
যদি এটা শুনে নিশ্চিত নাবিল স্যারের হাতে মরতে হবে। নাবিলের হাত মুঠোবদ্ধ হয়ে আসে, কপালের রগগুলো জানান দিচ্ছে। এমনভাবে চুপ হয়ে যাওয়াটা একদম পছন্দ হয়নি তার। মায়া ভয় আবারও বলা শুরু করে দিল। আসলে মিটিংয়ের সময় মি চৌধুরী অভদ্রমিতা করেছে ম্যামের সাথে। নাবিল একবার চোখ বন্ধ করে নিজেকে সংযত করার চেষ্টা করলো, পরক্ষণে আবারও এক মুহূর্ত না দেরি করে বেরিয়ে পড়ল। মায়া তো ভেবেই নিয়েছিল আজ তাকেও প্রাণটা না দিতে হয়। আরিয়া গিয়ে ওয়াশরুমে ঢুকে উপরে শরীরে সাদা ড্রেসটা খুলে হাত বাড়িয়ে পানি জাতীয় ভীষণ কড়া ঘ্রাণের কিছু একটা শরীরে ঠেলে দিল, যাতে যতটুকুতে আফরানের ছোঁয়া লেগেছে মনে আছে সবটা শরীরে ঘষা মাজা শুরু করে। বেশ খানিক সময় নিয়ে জায়গাগুলোতে ঘষে ঝর্ণা ছেড়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও পাশে থাকা গোলাপ জলের পানিতে নিজেকে এলিয়ে দিল, যেখানে তার কিছুটা স্বস্তি বোধ হয়। নাবিল ফুল স্পিডে গাড়ি চালিয়ে ঠিক আফরানদের বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক চাপল। দ্রুত পায়ে নেমে গিয়ে কলিং বেল বাজায়। মিনিটের মধ্যে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। সার্ভেন্টটা মনে হয় নতুন হবে, তাই তো জিজ্ঞেস করল, কে আপনি? বড় সাহেব বাসায় নেই। নাবিল লোকটার কথায় পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে সোজা ভেতর ঢুকে যায়। আর আফরান, নিচে নাম বলছি, নয়তো খারাপ হয়ে যাবে। আজকে আমার চেয়েও খারাপ দ্বিতীয় কেউ হবে না, বলে দিলাম। পাশ থেকে লোকটা বলে উঠল, আসলে আফরান স্যার তো আসেনি বাসায়। বাড়ির বড় সাহেব আফরান স্যার গত 3 বছর ধরেই নাকি বাসায় আসে না শুনেছি। নাবিল বুঝলো আফরান বাড়িতে আসেনি। আফরান যে আরুকে চিনবে মিটিংয়ে এটা সে নিশ্চিত ছিল, কিন্তু এমন করবে সেটা ভাবেনি। আরুকে এমন রূপে দেখে একটু আনকমফোর্টেবল ফিল হবে এটাই ভেবেছিল, কিন্তু এই আফরান তো উল্টো করে দিল সবটা। 3 বছর আগের কথা কি ভুলে গেছে ওই আফরান? নাবিল এবার আফরানের অফিসে চলে গেল ডিরেক্ট। নাবিলকে দেখে প্রথমত গেটের কেয়ারটেকার ভেতরে যেতে দিতেই চায়নি, কিন্তু পর মুহূর্তে তানভীরের কল আসলো কেয়ারটেকারের ফোনে। একে আসতে দাও। পরে কেয়ারটেকার গেট খুলে দিল। নাবিল সোজা আফরানের রুমের দিকে চলে গেল। নাবিল আসতেই তানভীরকে দরজা খুলে দিল। আফরানের হাতে কিছু কাগজপত্র নিয়ে টেবিলে হেলান দিয়ে এক পা অন্য পায়ের উপর তুলে রেখে কিছুটা হালকাভাবে দাঁড়িয়ে আছে। নাবিল ভেতরে ঢুকেই আফরানের কাছে গিয়ে কলার চেপে ধরে বলল, প্রবলেম কি তোর? সাহস হলো কি করে ওর শরীরে টাচ করার? নিজের প্রমিস ভুলে গেছিস? আফরান চৌধুরী যে নিজের কথা রাখে না, প্রুভ করে দিয়েছিস। তানভীর এসে নাবিলের হাত সরাতে, কিন্তু আফরানের চোখে ইশারায় করে সামনে না আসার কিছুটা বিরক্তি নিয়ে নাবিলের হাতটা কলার থেকে সরিয়ে বলতে লাগলো, তুই তো আমাকে বলিসনি যে ওই মিসেস শবনমের সাথে মিলে কাজ করছিস, আর আরুও সেখানে আছে। তুই যদি ভুলে যাস তবে আমি কেন ভুলবো না? আর তাছাড়াও এতদিনেও তো আরুকে নিজের করতে পারলি না। আর মাত্র 23 দিন বাকি 3 বছর পূর্ণ হতে, তখন তুই কি করবি? দেখ আফরান, ভালোই ভালোই বলছি, আরও তোকে কখনোই চায় না ভবিষ্যতে। দূরে থাক ওর থেকে। আমাকে ভালোবাসে না, কিন্তু বন্ধু ভাবতে ওর কোনো আপত্তি নেই। আমাকেও ঘৃণা করে না, কিন্তু তোকেও ঘৃণা করে। আরও সেদিন নিজেই আমার কাছে এসেছিল, বলে যাস না আমি জোর করিনি। রাইট, সেই জন্যই তো তোর কথা মেনে নিয়েছিলাম। সেদিন রাতে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে চেয়েছিলি, তখন বুঝেছিলাম আরও তোর কাছে আছে, আর তার জন্যই আমাকে মারতে চাচ্ছিস। তারপর যখন আবার তুই সেটা বুঝে গিয়েছিলিস, কি করলি? ফালতু একটা গেম চ্যালেঞ্জ করে বসলি। আরও নাকি তোকে বিশ্বাস করে, হ্যান ত্যান আরও কত কি। ও গড, 3 বছর সময় নিলি, আরুকে নাকি নিজের করে নিবি। যদিও বিষয়টা জোকস লেগেছে আমার, তবুও শুধু ওই বোকা মেয়েটা কত দূর যেতে পারে, সাহসটা কতটুকু বেড়েছে, সেটাই দেখার জন্য তোকে টাইম দিয়ে আমি চলে গিয়েছি। আর তুই ভেবেছিস আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি? তবে যদি সত্যি আরু তোর সাথে লুতুপুতু করতো, তোর কি মনে হয় আমি তাকিয়ে দেখে যেতাম? ওখানেই পুঁতে রাখতাম। আমাকে এখনো ভালো করে চিনতে পারিসনি আর, কিন্তু তুই যে ওকে এমন প্রফেশনাল বানাবি সেটাও বলিসনি। আবার শবনমের সাথে হাত মিলিয়েছিস সেটাও বলিসনি।
তোর কি মনে হয় আমি তোর সব কথা বিশ্বাস করেছি? ওই বোকাটার জন্য আমার 5-6টা সিক্রেট গার্ড আগে থেকেই ছিল। আচ্ছা, তুই তো বলিস যে আরুকে ভালোবাসিস, তা ভেবে দেখেছিস যার ভেতরে আমাকে নিয়ে প্রতিশোধের আগুন জ্বলছে তার হাতে আরুকে তুলে দিচ্ছিস? আরুর কিছু হবে না গ্যারেন্টি দিতে পারবি? নাবিল কি যেন ভাবতে শুরু করলো। আফরান বাঁকা হেসে বলল,